আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে যথাযোগ্য পদক্ষেপটা নিয়েছে। দলমত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রতিষ্ঠাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিন আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে। আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শিবির চালু হচ্ছে। তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি। You are watching 71 News Television.
অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তিরই যুগ এবং সারা পৃথিবীর যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। শুভ স্বাগতম জানাতে হবে। বাংলাদেশে এই ধরনের অনলাইন নিউজ টিভি বোধ করি এই প্রথম। আর বাংলাদেশে প্রচুর চ্যানেল হয়েছে, কিন্তু এই ধরনের নিউজ টিভি 71 নিউজ টিভি, এই কথাটির মধ্যেই আমাদের ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের সৃষ্টি 71, নিউজ সেরকম এগিয়ে যাবে বাংলাদেশের উন্নতির ধাপে ধাপে। আর সেই জন্যে এই ধরনের অনলাইন টিভি সত্যি থাকা প্রয়োজন ছিল, সেটি পূরণ করেছে 71 নিউজ। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট নিউজ চ্যানেল 71 নিউজ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স, প্রযুক্তির জোয়ারে ভাসছে দুনিয়া, এই জোয়ারে বাংলাদেশেও এগিয়ে। ধন্যবাদ 71 নিউজ টিভি। আমি আছি, আপনারাও থাকবেন। আমি জেকে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল 71 নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি রাফাত। বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। You are watching 71 News Television. It's wonderful. It's amazing. It's awesome. It's great. It's gorgeous. It's unstoppable. It's unbreakable. It's true. Truth is the real beauty. You want to know the truth? Stay with us. 71 News Television.
কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি Come again. Thousand more rivers are waiting for you. You are watching 71 News Television. ভালনের পার্বত্য জেলা খাগড়াছড়ির সাঁওতালরা 1855 সালে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইংরেজদের সাথে যুদ্ধ করলেও আজ তাদের নিজেদের অস্তিত্ব বিলুপ্তির পথে। তাদের যেন দেখার কেউ নেই, নেই কোনো সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা। এতে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার একটি ছোট্ট গ্রাম কানুনগোপাড়া। গহীন অরণ্যের মধ্য দিয়ে গ্রামের লোকজনের চলাফেরা করতে করতে তৈরি হয়েছে একটি মেঠো পথ। শুধুমাত্র জেলার পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার 2 শতাধিক সাঁওতাল পরিবারের বসবাস। পানছড়িতে 3 গোত্রে 77 ও লক্ষ্মীছড়িতে 54 পরিবার বসবাস করছে। জানা যায় 1960 সালের কাপ্তা বাঁধের পর তারা খাগড়াছড়ি জেলায় 2টি উপজেলায় এসে বসবাস শুরু করে। নিজেদের জমি না থাকায় অন্যের ক্ষেতে দিনমজুর ও বন জঙ্গলে কাজ করে জীবিকা সংগ্রহ করে থাকে তারা। তো আমরা এখানে 60-61 আমরা রাঙ্গামাটি থেকে নিয়ে চলে আসছি। চলে আসার পরে কেহ মনে করেন জায়গা যারা ওখানে ছিল ওনারা এখানে জায়গা পেয়ে গেছে, আর যারা ওখানে নাই ওদের এখানে নাই। আর যারা চাষি তো তারা তো মনে করেন হাল চাষ করে কৃষক করে পড়ান বাঁচাইতেছে। তবে ঘর বিটা প্রতীকের আছে, ঘর বিটা ছাড়া তো কেহ নাই। তবে জায়গা কেউ রেকর্ডপত্র আছে আর কেউ নাই, কেউ দখল সত্তার উপরে মানে বসবাস করতেছে। সাঁওতাল পল্লীতে নেই বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশনের কোনো সুব্যবস্থা। পাহাড়ের গা বেয়ে নেমে পড়া পানি সংগ্রহ করার জন্য ছোট ছোট গর্ত করা হয়। সারাদিন গর্তে যে পানি জমে তা বাটি দিয়ে কলস ও বোতলে করে সংগ্রহ করা হয়। গোসল ও ধোয়া মোছার জন্য স্থানীয় চেঙ্গি নদী ও পাহাড়ি ছড়ার প্রতি নির্ভরশীল তারা। পিছিয়ে পড়া এই গ্রামের ছেলে মেয়েদের পায়ে হেঁটে ও পাহাড়ি ছড়া পার হয়ে যেতে হয় শহরের স্কুলে। তবে ইদানিং কিছু সাঁওতাল কষ্ট করে হলেও তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে। তাদের মধ্যে উচ্চশিক্ষিত মানিক সাঁওতাল ডিগ্রি পড়ছে খাগড়াছড়ি সরকারি কলেজে, আর সাদনিদ সাঁওতাল ও একই কলেজে ইতিহাসে অনার্সে পড়াশোনা করছে। তাদের দাবি অবহেলিত জনগোষ্ঠী হিসেবে পার্বত্য জেলাগুলোতে যেন সরকারি চাকরিতে তাদের জন্য কোঠা রাখা হয়। আমরা এখানকার সাঁওতাল আদিবাসী, তো আমাদের বিভিন্ন স্টুডেন্ট এখন ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে লেখাপড়া করতেছে। তো 3 পার্বত্য চট্টগ্রামে যে নিয়োগগুলো আছে ওগুলো থেকে আমাদের সাঁওতালরা বঞ্চিত। তো চাকমা, মারমা, ত্রিপুরা, মুরুং, খিয়াং এদের ন্যায় আমাদেরও একটা কোটার বিশেষ প্রয়োজন। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, পার্বত্য চট্টগ্রামে যে নিয়োগগুলো আছে এগুলোতে যাতে আমাদেরকে চাকরিরত করে বহাল করে আর কি। আমার নাম সুইটি সাঁওতাল, আমি পাঞ্জুরবাজার উচ্চ বিদ্যালয় স্কুলে পড়ি, ক্লাস 6-এ। আমাদের গ্রামের নাম সাঁওতালপাড়া। আমরা খুব অবহেলিত। যদি সরকার আমাদেরকে সুযোগ সুবিধা অথবা ভালো ব্যবস্থা করে দেন তাহলে আমাদের খুব ভালো। রাঙ্গামাটির কাপ্তায় রদ করার সময় সরকার তাদের উদ্ভাসিত করেন। সে থেকে তারা পানছড়ির ও লক্ষ্মী উপজেলার এসে বসবাস করে আসছেন। তৎসময়ে সরকার তাদের অল্প পরিমাণ ভূমি প্রদান করে, তবে সঠিক কাগজপত্র না থাকায় প্রভাবশালী একটি মহল তাদের অধিকাংশ ভূমি অবৈধভাবে ভোগ দখল করে আসছে। খাগড়াছড়ি জেলা 2টি উপজেলাতে সাঁওতাল পরিবার বসবাস করছে। লক্ষ্মীছড়িতে আছে 54 পরিবার, পানছড়ি উপজেলা আছে 84 পরিবার। মোট 138 পরিবার, যার সদস্য সংখ্যা 604 জন। ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার যারা থাকেন তাদের লেখাপড়ার দিক থেকে পিছিয়ে থাকেন, সেই হিসেবে সাঁওতাল পরিবারগুলো একটু পিছনে আছে। তাদের লেখাপড়াতে এগিয়ে আসতে হবে। আর স্বাস্থ্য সহ অন্যান্য যে সামাজিক সুবিধাদি এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা অনুরোধ করব তারা যেন তাদের বিষয়ে দৃষ্টি দেন। একই সাথে আমি সিভিল সার্জন মহোদয় আছেন তাকে অনুরোধ করব যাতে করে তাদের স্বাস্থ্যের বিষয়টি একটু নজরে আনেন এবং সেখানে স্বাস্থ্য যে কর্মীবৃন্দ আছেন, পরিবার পরিকল্পনার কর্মীবৃন্দ আছে, স্বাস্থ্যকর্মী আছে, তারা যেন নিয়মিত যান এবং তাদের 68,000 গ্রাম বাংলার অন্য আরেকটি গ্রামের লোকজনদের মতো মৌলিক অধিকারের সব কয়টি সুবিধা পাবে এবং সরকার ও স্থানীয় প্রশাসন সাঁওতালদের পাশে এসে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা তাদের। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদার, 71 নিউজ টিভি।
You are watching 71 News Television. বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বাজারের আয়রন ব্রিজটি বালু বোঝাই একটি নৌযানের ধাক্কায় ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এর ফলে বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের সাথে কলসকাঠি ও উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার সকাল 10টায় সোনারতরী নামে বালুবাহী জাহাজটি ব্রিজটিকে ধাক্কা দিলে মাঝখান থেকে ভেঙে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানায়, এই ব্রিজ দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী সহ প্রায় 20,000 লোক পারাপার করে। বর্তমানে নলুয়া, ঠাকুরকাঠি, লক্ষ্মীপাশা, কবাই, কোচনগর ও দুধল গ্রামের সাথে কলসকাঠি বাজারে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে বিকল্প পারাপারের জন্য ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার মনু দুটি খেয়া নৌকার ব্যবস্থা করেছেন। নারী, শিশু, বৃদ্ধ ও রোগীদের চরম ঝুঁকি নিয়ে ওই খেয়া পাড়িতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনপ্রতিনিধি ও স্থানীয়দের দাবি, অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটি নির্মাণের ব্যবস্থা করে দুর্ভোগের অবসান ঘটাবেন, এমনটাই প্রত্যাশা তাদের। এই ব্রিজটি অতি সত্বর মেরামত করা দরকার। এখন পর্যন্ত আমাদের কোনো সংযোগ হয়নি, তাই আমরা সবাই আশা করি যাতে তাড়াতাড়ি এই সংযোগটি হয়। জনগণের সুবিধার্থে সে ব্যক্তিগতভাবে এই লোকজন পারাপারের জন্য সে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং ফ্রি ট্রলার দিয়েছে জনগণের পারাপারের। বাকেরগঞ্জ থেকে SM পলাশ, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. দিনাজপুরের বিরামপুর উপজেলাকে জেলা ঘোষণার দাবি দীর্ঘদিনের। 38 বছর ধরে এ অঞ্চলের মানুষ জেলার দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এ দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। জেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা সংশ্লিষ্টদের। দিনাজপুরের সর্বদক্ষিণের ঘোড়াঘাট উপজেলা থেকে দিনাজপুর সদরে দূরত্ব প্রায় 90 কিলোমিটার। হাকিমপুর উপজেলা থেকে এই দূরত্ব 74 কিলোমিটার। এই দূরত্বের পথ পাড়ি দিয়ে জেলা সদরে গিয়ে কাজ সেরে বাসায় ফিরতে চরম ভোগান্তিতে পড়তে হয় এই অঞ্চলের মানুষকে। তাই পার্শ্ববর্তী ফুলবাড়ি, পার্বতীপুর, নবাবগঞ্জ, হাকিমপুর এবং ঘোড়াঘাট এই 5টি উপজেলার সমন্বয়ে 1977 সালে থেকে বিরামপুরকে একটি নতুন জেলা ঘোষণার দাবি জানিয়ে আসছে এ অঞ্চলের মানুষ। এখান থেকে ঘোড়াঘাটের দূরত্ব মাত্র 35 কিলো, নবাবগঞ্জের দূরত্ব 12 কিলো, হাকিমপুরের দূরত্ব 11 কিলো এবং ফুলবাড়ির দূরত্ব মাত্র 14 কিলো। তো তাতে দেখা যাবে যে বিরামপুর যদি একটা প্রশাসনিকভাবে জেলা গঠন হয়, তাহলে এই যে দূরবর্তী দিনাজপুর জেলায় সদরে পৌঁছাতে যে জনগণের যে হয়রানি হচ্ছে, এই হয়রানির থেকে জনগণ লাঘব হবে এবং সরকারের যে বিভিন্ন যে হরতাল, অবরোধ, বিভিন্ন যে প্রশাসনিক যে একটা জটিলতার সম্মুখীন হয়, সেটাও এখানে যদি জেলা সদর হয়, তাহলে আশপাশের থানাগুলোতে সরাসরি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। স্থানীয়রা বলছেন, জনগণের আন্দোলনের মুখে 1979 সালে তৎকালীন সরকার দিনাজপুরের বিরামপুরকে মহকুমা ঘোষণার একটি নোটিশ জারি করলেও তা বাস্তবায়ন হয়নি। এখানে জেলা ঘোষণা করা হলে একদিকে জনগণের দুর্ভোগ লাঘব হবে, অন্যদিকে বাড়বে সরকারের রাজস্ব আয়। এবং এই বিরামপুরে যদি জেলা হয়, ঘোড়াঘাট, হাকিমপুর সহ অন্যান্য থানাগুলো আছে, 100-150 কিলো দূরে যে দূরত্ব তাদের সেটা কমে আসবে, তাদের অর্থনৈতিক যে তাদের দিনের ক্ষতি সেটা কমে যাবে এবং সরকারের একটা পক্ষান্তরে একটা রাজস্ব আয় বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো যে বিরামপুর জেলার জন্য উপযুক্ত এই কারণে যে 1979 সালে এটি একটি মহকুমার সিদ্ধান্ত ছিল, গেজেট নোটিফিকেশন আছে। সব উপজেলা যদি মহকুমা যদি জেলা হতে পারে, আমার বিরামপুর কেন হবে না? জেলার দাবিতে দীর্ঘ 38 বছর ধরে হরতাল, অবরোধ, অনশন, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছে এই অঞ্চলের মানুষ। যানবাহন সহ বিভিন্ন স্থাপনায় সাঁটানো হয়েছে ব্যানার ও পোস্টার। জেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি আন্দোলনকারীদের। সরকার চায়, ভৌগোলিক অবস্থান দিক দিয়ে কিন্তু সরকার অনেক জেলা করেছে এবং ইতিমধ্যে 8টা বিভাগ হয়েছে, আরও 2-3টা বিভাগ কিন্তু সরকার করবে। সুতরাং ওগুলি যদি হতে পারে, তা আমাদের এই দক্ষিণাঞ্চলে কেন এটা হবে না? এবং আমাদের এটা ন্যায্য দাবি এবং সরকার, পূর্ববর্তী সরকার এই বিবেচনায় কিন্তু যে না, আমাদের এই দক্ষিণাঞ্চলে যেটার হেডকোয়ার্টার বিরামপুর এবং বিরামপুর মিডিল প্লেস, সুতরাং এখানেই আমাদের জেলার হেডকোয়ার্টার হওয়া উচিত এবং এটা বাঞ্ছনীয় আর কি। এবং এতে করে জনগণের সুবিধা হবে। সেই দিনাজপুরে গেলে সুদূর 100 কিলো গিয়ে মানে অফিসিয়াল কাজকর্ম করতে গেলে 1-2 দিন অপেক্ষা করে আবার আসতে হয়। এটা অর্থনৈতিক একটা ব্যাপারও একটা কিন্তু সংশ্লিষ্ট। তার কারণ দক্ষিণাঞ্চলের এলাকায় একটু অবহেলিত এবং এখানকার ম্যাক্সিমাম লোক কৃষিজীবী। বিরামপুরকে জেলা ঘোষণা করা হলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আর ভোগান্তি যেমন কমবে, তেমনি সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের হিলি থেকে কুদ্দুস আলীর তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল
এ হলে দীর্ঘ 17 বছর যাবৎ শিক্ষার্থীদের মাঝে খাবার বিক্রি করে আসছেন আব্দুর রহিম। ছাত্ররা তাকে রহিম ভাই অথবা মামা বলে ডেকে থাকে, কিন্তু তার দুই চোখই অন্ধ। অন্ধত্বের অভিশাপকে স্থান না দিয়ে তিনি হয়ে উঠেছেন আত্মনির্ভর। হলটি 6 তলা বিশিষ্ট, যার প্রত্যেক ফ্লোরে রুম সংখ্যা 70টি। মোট হিসেব করলে রুমের সংখ্যা দাঁড়ায় 420টি। এই 420টি রুমের যে কোনো রুম থেকে ফোন করলেই খাবার নিয়ে হাজির হন তিনি। যদিও প্রথম পর্যায়ে রুমের অবস্থানগুলো আয়ত্ত করতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। আমি প্রথমে হলের সম্বন্ধে একটা ধারণা নিয়ে জানতে পারি এই হলে 420টা রুম আছে। 420টা রুম কিভাবে আছে সেটা তো আমার জানা নেই। প্রত্যেকটা ফ্লোরে গিয়ে ছাত্রদের সহযোগিতা নিয়েছি। নেওয়ার পরে এখন হলের রুম বা প্রত্যেকটা ফ্লোরের কিভাবে কি আছে ওটা সম্পূর্ণ আমরা আয়ত্তে চলে আসছে। একজন অন্ধ মানুষ হয়েও ভিক্ষাবৃত্তি না করে এই পেশায় আসলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভিক্ষাবৃত্তি প্রথম থেকেই অপছন্দ করে আসছি। আমি সামান্য যে শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষার মাধ্যমে আমি এইটুকু জ্ঞান অর্জন করছি যে ভিক্ষা করা যাবে না, পরিশ্রম করে বাঁচতে হবে। তাই আমি ভিক্ষাবৃত্তি ঘৃণা করে পরিশ্রমের কাজে আমি আসছি। হলে গিয়ে দেখা গেল রুমে রুমে ঘুরে খাবার বিক্রি করছেন তিনি। কেউ বা আবার অগ্রিম টাকা দিয়ে রুম নাম্বার বলে খাবার রেখে যেতে বলছেন। কেউ বা আবার রহিম মামার হাঁক শুনে খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে দরজায়। এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যেতে মাঝে মাঝে ব্যথাও পান তিনি। তবুও হার মানেননি অন্ধত্বের কাছে, অথবা গ্রহণ করেননি ঘৃণ্য ভিক্ষাবৃত্তি পেশা। প্রতিদিনের টাকার হিসাব ঠিক থাকার ব্যাপারে তিনি বলেন, হলের শিক্ষার্থীরা অনেক সৎ। এ 17 বছরের ব্যবসার জীবনে এ পর্যন্ত 1 টাকাও গড়মিল হয়নি কোনোদিন। কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেল, একজন অন্ধ মানুষের এমন পরিশ্রমের বিষয়ে তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রহিম ভাইয়ের ক্ষেত্রে আসলে আমরা খুবই ভাগ্যবান যে এরকম চোখের সামনে একটা ইন্সপিরেশন দেখে, যে উনি কিন্তু দু চোখেই দেখতে পায় না। আর একটা ব্যাপার হচ্ছে, ঝড় বৃষ্টি রোদ যাই হোক উনি সবসময় খাবার নিয়ে হাজির থাকে। সেক্ষেত্রে আমাদের খাবার পেতে কোনো সমস্যা হয় না। আর ছাত্র হিসেবে আমরা সবসময় মোটিভেশন পছন্দ করি বা মোটিভেশন আমাদের দরকার। তো আমার মনে হয় আমাদের চোখের সামনে একজন অন্ধ মানুষ এভাবে খাবার বিক্রি করছে অন্য পথে না গিয়ে, এটা আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন এবং মোটিভেশন। রহিম মামা একজন অন্ধ মানুষ হয়েও তিনি ভিক্ষাবৃত্তির পেশা ছেনা নিয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে খাবার দিয়ে যাচ্ছে, এর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারি। জয় হোক শ্রমের, জয় হোক অন্ধত্বের। এমন পরিশ্রমী মানুষ যুগে যুগে বেঁচে থাকুক আমাদের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. সীমান্তের ওপারে পাহাড়, সেই পাহাড় থেকে আছড়ে পড়ছে স্বচ্ছ জলরাশির ঝর্ণাধারা। পাহাড়ের বুকে সবুজের সমারোহ, চারপাশে পানির কলকল ধ্বনি, আছে হরেক রকমের নুড়ি পাথর। পাথরের উপর পানির কলকলানি আর পাখির কিচিরমিচির শব্দে হয়ে ওঠে এক অনিন্দ্য সুন্দর পরিবেশ। স্থানীয়রা এর নাম দিয়েছে মায়াবী ঝর্ণা, যার মোহমায় সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের। দুদেশের সীমান্তে বাধা থাকলেও মায়াবী ঝর্ণা দেখতে যেন নেই কারো বাধা। লাবণ্যময়ী এই প্রাকৃতিক পরিবেশে লুকিয়ে আছে হাজারো পর্যটকের অমলিন হাসি। দেশ বিদেশ থেকে আগত ভ্রমণ পিপাসুদের শত শত ক্লান্ত ও বিষাদময় মনে নিমিষেই ভরে ওঠে প্রশান্তিতে। প্রকৃতির এমন কাছাকাছি আসতে পেরে পর্যটকরা মেতে ওঠে বাঁধ ভাঙা উল্লাসে। ঝর্ণার স্বচ্ছ ও শীতল জলে গা ভিজিয়ে রোমাঞ্চকর অনুভূতি পর্যটকদের দেয় সীমাহীন আনন্দ। একপাশে সবুজের সমারোহ, আরেক পাশে বহমান বিশাল সমতল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের উপর দিয়ে বয়ে আসা স্বচ্ছ জলের ধারা। এই জলের ধারাই পর্যটকদের জল কেলিতে উল্লাসে মাতোয়ারা করে তোলে চারপাশের আকাশ বাতাস। পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সমাহার কেবল এই সিলেটের জাফলংয়েই। তাই তো প্রতিদিনই হাজার পর্যটকের পদচারণায় মুখর থাকে মায়াবী ঝর্ণা সহ প্রাকৃতিক কন্যা জাফলং। জাফলংয়ের এই মায়াবী ঝর্ণা দেখেই প্রতিনিয়তই মুগ্ধ হন আগত হাজারো পর্যটক। তবে যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকরা অসন্তোষ প্রকাশ করেন। ভ্রমণ আনন্দ যেন মুহূর্তেই ম্লান করে দেয় এই খানাখন্দে ভরা সড়ক ব্যবস্থা। অথচ জাফলংয়ের পাথর কোয়ারি ও পর্যটন খাতকে কেন্দ্র করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় থাকলেও এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেই কোনো পদক্ষেপ। ফলে দিনের পর দিন হ্রাস পাচ্ছে জাফলংয়ে আগত পর্যটকের সংখ্যা।
যে কারণেই অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও জাফলং মেলে ধরতে পারছে না তার নতুন সৌন্দর্যের হাতছানি, এমনটাই অভিযোগ স্থানীয় জনসাধারণ সহ আগত পর্যটকদের। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা একটু উন্নতি হলেই প্রকৃতির এই অপার সম্ভাবনা বদলে দিতে পারে সীমান্তবর্তী অবহেলিত এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট। একই সাথে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় যোগ হবে নতুন মাত্রা, এমনটাই মনে করেন ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়রা। সিলেটের গোয়াইনঘাট থেকে মনসুর আলমের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট 721 নিউজ টিভি। আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। 71 নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে যথাযোগ্য পদক্ষেপটা নিয়েছে। দলমত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রতিষ্ঠাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রায় সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের পক্ষ থেকে। আমি আমিন আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল
টিভি চালু হচ্ছে। তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি। You are watching 71 News Television. অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তিরই যুগ এবং সারা পৃথিবীর যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। শুভ স্বাগতম জানাতে হবে। বাংলাদেশে এই ধরনের অনলাইন নিউজ টিভি বোধ করি এই প্রথম। আর বাংলাদেশে প্রচুর চ্যানেল হয়েছে, কিন্তু এই ধরনের নিউজ টিভি 71 নিউজ টিভি, এই কথাটির মধ্যেই আমাদের ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের সৃষ্টি 71-এ, নিউজ সেরকম এগিয়ে যাবে বাংলাদেশের উন্নতির ধাপে ধাপে। আর সেই জন্যে এই ধরনের অনলাইন টিভি সত্যি থাকা প্রয়োজন ছিল, সেটি পূরণ করেছে 71 নিউজ টিভি। আমি হামিন আহমেদ ফ্রম মাইল 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট নিউজ চ্যানেল 71 নিউজ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স, প্রযুক্তির জোয়ারে ভাসছে দুনিয়া, এই জোয়ারে বাংলাদেশেও এগিয়ে। ধন্যবাদ 71 নিউজ টিভি। আমি আছি, আপনারাও থাকবেন। আমি জেকে, বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল 71 নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিন আহমেদ ফ্রম মাইল 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। You are watching 71 News Television. It's wonderful. It's amazing. It's awesome. It's great. It's gorgeous. It's unstoppable. It's unbreakable. It's truth. Truth is the real beauty.
You want to know the truth? Stay with us. 71 News Television. কেন পিরিতি বাড়াই না রে বন্ধু ছেড়ে যাইবা যদি Come again. Thousand more rivers are waiting for you. You are watching 71 News Television. প্রতিবন্ধীরা দেশের সমাজের তথা পরিবারের বোঝা নয়। পৃথিবীর অনেক মানুষই তাদের প্রবল ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম দিয়ে এই বাক্যটিকে প্রমাণ করেছে। কোনো বাধাই রুখতে পারেনি তাদের সাফল্যকে। ঠিক তেমনি আটকাতে পারেনি টাঙ্গাইল জেলার দিলদুয়ার উপজেলার মঙ্গলহোর গ্রামের আব্দুস সামাদ মিয়ার দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মাসুদ মিয়ার সাফল্যকে। পরিবারের 3 ভাই 1 বোনের মধ্যে মাসুদ মিয়া সবার বড়। 2 বছর বয়সে টাইফয়েড জ্বরে 2 চোখ হারিয়ে দৃষ্টি প্রতিবন্ধী হন তিনি। পড়াশোনার প্রবল ইচ্ছে নিয়ে ভর্তি হন সমাজ কল্যাণ অধিদপ্তর পরিচালিত টাঙ্গাইল বিবেকানন্দ স্কুলে। বেল পদ্ধতিতে লেখাপড়া করে 5ম শ্রেণী পাশ করে তিনি, কিন্তু অভাব অনটনে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। অভাবের সংসারে বাবাকে সাহায্য করতে মনস্থির করে, তাই ঝালমুড়ি, চানাচুর, বিস্কুটের ভ্রাম্যমাণ দোকান দেয় মাসুদ মিয়া। এরপর ধীরে ধীরে বাড়ির সামনে একটি মুদির দোকান দিয়ে বাবা ছেলে মিলে দোকান চালাতে থাকে। একই সাথে একটি গরু বর্গা নিয়ে লালন পালন করে। এতে কিছু লাভ হলে নিজেই 2টি গরু কিনে মোটা তাজাকরণের কাজ শুরু করে। যা আয় করে তা দিয়ে সংসার ও ভাইদের পড়াশোনার খরচ চলত। এরই মাঝে যমজ 2 ভাইয়ের 1 ভাইকে পাঠান বিদেশে।
ভাইদের সহায়তা ও নিজের জমানো অর্থে 2010 সালের 13% জায়গার উপর সামান্য পুঁজি নিয়ে পোল্ট্রি ফার্মের ব্যবসা শুরু করেন দৃষ্টি প্রতিবন্ধী মাসুদ মিয়া। বাসাই করি আরো বাড়া পরে আমি এই ঘরটা দিই, এই ঘরটা দেওয়ার পরে তারপরের বছর 2400-2500 মুরগি আবারই করলাম। সাধারণ তালুকদার 11.5 লক্ষ টাকা বাচ্চা, খাদ্য, খাঁচা রঙানো, একটু ডিম আসা রাখতুরি, এই পুঁজিটা আমাকে এসে দেয়। পরে তারপরে আস্তে আস্তে ডিম বিক্রি করি, সব টাকায় মাসে 10,000 টাকা করে বোনের যে খরচটা, ওই টাকাটা রাইখা আর সব টাকায় টাকা আমি দিয়ে দিই। এমনি দিতে 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 এই মাস 3 আগে সেই ঋণটা আমার শোধ হয়ে গেছে। শোধ হওয়ার পরে এখন কিছু কিছু যা থাকে ওই আমার বোনকে কিছু দিতে হয়। তারপরে এখন আমরা কিছু কিছু চলে করি আমার এখন। সরকার যদি আমার পাশে এসে দাঁড়ায় তো অবশ্যই পাশে আমাদের মানুষ কী করবো সহ দিবে, সহ দিলে আমাদের আরও ভালো লাগবে। আমি বড় ধরনের কিছু করার আরও আশা আমার। কিন্তু বার্ড ফ্লুর আক্রমণে তার অধিকাংশ মুরগি মারা গেলে পথে বসে যায় মাসুদ। হতাশায়, ব্যর্থতায় তিনি যখন চরম দুঃসময়ে ঠিক তখন তার পাশে দাঁড়ায় মাসুদ মিয়ার খালু পোল্ট্রি ডিলার শাহজাহান তালুকদার। মনোবল ফিরে পেয়ে পূর্ণ উদ্যমে আবার কাজ শুরু করে। খালুর দেয়া ঋণের টাকা পরিশোধ করে স্ত্রী আর 4th শ্রেণীতে পড়ুয়া 9 বছরের এক মেয়ে নিয়ে মাসুদ এখন স্বাবলম্বী। সংসারের সব ব্যয়ভার বহনের পাশাপাশি বিধবা ছোট বোনের সংসারও চালান তিনি। তার খামারে 2500 মুরগি প্রতিদিন 1500 থেকে 1600 ডিম দিচ্ছে। গত 1 বছরে তিনি প্রায় 50 লাখ টাকার ডিম বিক্রি করেছেন। দৃষ্টি প্রতিবন্ধী মাসুদ মিয়া এই বিশাল কর্মযজ্ঞে শুধু তিনি নিজেই উপকারী নয়, বরং তিনি তৈরি করেছেন প্রায় 15 জন লোকের কর্মসংস্থান। এছাড়াও তার কাজে অনুপ্রাণিত হয়ে আশেপাশের অনেকেই এখন এই পেশায় সম্পৃক্ত হচ্ছেন। দোকান করতো আগে, তারপরে ওর বাবা ট্রাক্টরে সহযোগিতা করতো, তারপরে ছাগল পালন করতো, গরু পালন করতো। পরবর্তীতে দেখা গেছে যে ওই খামারের চিন্তা ভাবনা করে, তো সবসময় আমরা সুখে দুঃখে সব পরামর্শ করতাম। তো ওর যে কাজকর্ম, ও একা একা যে মানে এই সাহস পায়, তারপরে এই সমস্ত জিনিস পায়, আমরা এত সুস্থ হওয়ার পরেও আমরা এই জিনিসটা পাই না। তো সমাজে এই সমস্ত লোকদের যদি মানে উৎসাহ দেওয়া হয় এবং সহযোগিতা করা হয়, তাহলে আমরা ওদের দিকে অনুপ্রাণিত হতে পারবো এবং ওরাও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। এখানে 1 বছর ধরে, ঠিক আছে, 1 বছর ধরে আমার বেতন দেয় 10,000। বেতনও ঠিক মতন দেয়। একসাথে আমরা কাজ করি, ডিম তুলি। আমিও যা কাজ করে আমার মালিকও সেই কাজ করে। কোনো কাজে কোনো ভুল নাই। ঔষধপাতি বাজার থেকে আনি আমার ঔষধ একসাথে বাঁধাই, একসাথে খাদ্য দেই, একসাথে ডিম তুলি। তবে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে শুধু দেশ নয়, সমগ্র দেশে নিজেকে তুলে ধরতে পারবেন বলে তার বিশ্বাস। টাঙ্গাইলের দিলদুয়ার থেকে খালিদ হোসেন সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক নিউজ, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভাড়াডাঙ্গি বেতুরা পশ্চিমপাড়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হল ব্যাঙের বিয়ে। সব ধর্মের মানুষ এই বিয়েতে সম্পৃক্ত হলেও সনাতন হিন্দু সম্প্রদায়ের বিয়ের রীতি অনুসারে বিয়ের জন্য ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদের ধান দুর্বা, অতিথি আপ্যায়ন সহ সব ধরনের ব্যবস্থাই ছিল এই বিয়েতে। এমনকি বিয়েতে আমন্ত্রিতরা ব্যাঙ দম্পতিকে দিয়েছেন নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী। গ্রামবাসীদের মধ্যেই কিছু লোক কনে পক্ষের, আবার কিছু লোক বর পক্ষের। বিয়ের গীত গেয়ে গায়ে হলুদের পর্ব শেষে বর বধূ ব্যাঙ দুটিকে তেল সিঁদুর মাখিয়ে গোসল করানোর পর বসানো হয় বিয়ের পিঁড়িতে। মালা বদল সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালন করা হয় বিয়ে। বিয়েতে বরপক্ষ ও কনে পক্ষ উভয়েই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে নবদম্পতিকে। এরপর অনেকেই তাদেরকে নগদ অর্থ সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। আমাদের এলাকায় অনাবৃষ্টি দেখা দিলেই আমরা এই অনুষ্ঠান করে থাকি। আমাদের এই আত্মবিশ্বাস যে এই ব্যাঙের বিয়ে দিলে আমাদের এলাকায় বৃষ্টিপাত হবে। আমরা বিভিন্ন গ্রামে গান গীত গেয়ে আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই, এই ধরনের বিভিন্ন ধরনের গান গেয়ে আমরা সবার কাছে এই প্রার্থনা পৌঁছে দেই। এই যে ব্যাঙের বিয়া হচ্ছে আসমানে বৃষ্টির জন্য, কেন বৃষ্টি হয় না? পাড়ের জন্য এইটা ব্যাঙের বিয়া। বৃষ্টির জন্য আমরা ছেড়ে দিতেছি, পানি নাই, বৃষ্টি নাই, তার জন্য ব্যাঙের বিয়া লাগাইছি। বিয়ের আয়োজকরা জানায়, যে বছর এলাকায় অনাবৃষ্টি দেখা দেয় সে বছরই তারা বৃষ্টির জন্য এই ব্যাঙের বিয়ে দিয়ে থাকে। আর এই রীতি তারা পালন করছে তাদের পূর্বপুরুষদের সময় থেকে।
তাদের বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টির দেবতা খুশি হয়ে বৃষ্টি দেন। যখন ব্যাঙের বিয়ে নাগায় তখন থেকে পানি হয়, ব্যাঙের বিয়ে দেওয়ার সাথে সাথে সন্ধ্যাবেলা করে পানি আরম্ভ হয়। বৃষ্টি হয় না, তার জন্য দেখি ক্ষেত খালা মারা যাচ্ছে, তার জন্য দেখি এখন ব্যাঙের বিয়া দিলে বৃষ্টি হয়। এই ব্যাঙের বিয়া দিচ্ছি যে আমাদের বৃষ্টি হয় না, শিলা বৃষ্টির কারণে, কারণ যে জমি সব ফাটে গেল, ফাটে যাওয়ার পর ধান আমাদের ভালো মতো সুবিধা মতো হচ্ছে না। সামনে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা বৃষ্টি পাইছি, এবার দেখি চেষ্টায় আছি, বৃষ্টি অত্যন্ত দরকার। যখন ব্যাঙের বিয়ের অনুষ্ঠান চলছে তখন বাড়ির উঠোনে মানুষ দিয়ে হাল চাষ করে সেখানে ধানের চারা রোপণের কাজ চলছে। এটি বৃষ্টি দেবতার কাছে তাদের এক ধরনের প্রতিবাদ। দিনাজপুর থেকে সুবল রায়, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. জ্যৈষ্ঠ মাসে নয়, সারা বছরই ফলছে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর কচুবাড়ি গ্রামের কৃষক ফজলুল হকের গাছে কাঁঠাল। এই গাছের কাঁঠাল খেতে সুস্বাদু ও রসালো। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ দিতে পারছে না ওই কৃষক। প্রায় 35 বছর আগে ফজলুল হকের বাবা সফির উদ্দিন কিশোরগঞ্জ থেকে এই গাছটির চারা সংগ্রহ করে বাড়ির উঠানে রোপণ করে। নিবিড় পরিচর্যায় 5 থেকে 6 বছরে ওই গাছে কাঁঠাল আসে। প্রতি কাঁঠাল 120 টাকা থেকে 150 টাকায় বিক্রি করছেন এই কৃষক। আমি এই 12 মাসের গাছের চারাটা আর কি বীজ আনছিলাম ময়মনসিংহ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে, আমার বাবা আনছিল আর কি। আমরা এখানে রোপণ করছি আর কি, বেশি ইয়া করে। এরপরে আমার একটা চারা আছে, এটা প্রায় 35 বছর আগের কথা, 35 বছর আগে লাগাইছিলাম আমি ওইটা। ওখান থেকেই 12 মাসে কাঁঠাল হচ্ছে এখনো। এই গাছের কাঁঠাল ও চারা বীজ সংগ্রহ করতে ভিড় করছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। কচুবাড়ি এলাকায় 12 মাসি নামে একটা কাঁঠাল গাছ আছে, সেই গাছে নাকি অনেক কাঁঠাল ধরছে এবং সুস্বাদু খাইতে খুব। আমার যেন একটু কিউরিয়াসিটি জাগলো, আমি ছুটে আসছি একটু দেখার জন্য। বহুত জায়গায় ঘুরি অবশ্যই, কিন্তু কখনো কাঁঠাল দেখিনি। এই সময় যে এই মাসে কাঁঠাল পাওয়া যায়, এরকম কাঁঠাল গাছ চোখে খুব কম পড়ে না বলতেই চলে আর কি। এত সুন্দর একটা ফল, যা আমাদের জাতীয় ফল, এটা কাঁঠাল। সরকারিভাবে এই কাঁঠাল গাছের জাত ছড়িয়ে দিলে সারা বছর ফলের চাহিদা মেটাতে সক্ষম হবে। অন্যদিকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। সারা বছরে পাওয়া যায় এটা, আর খাওয়ার জন্য খুবই সুস্বাদু। 12 মাসি কাঁঠাল খুবই স্বাদ, খুবই মিষ্টি, অফ সিজনেই ফলে। এই গাছে চাচ্ছি যে এই ফজলুল হক ভাইয়ের বাড়িতে যে কাঁঠাল গাছটা আছে, এই গাছটার কিভাবে আরো এই এলাকায় সম্প্রসারিত করা যায়। সম্প্রসারিত হলে প্রত্যেক বাড়িতে যদি অসময়ে কাঁঠাল হয়, আমি জানি যে অসময়ের কাঁঠাল, ওনার মুখ থেকে শুনলাম যে সিজনে একটা কাঁঠাল আমরা 10-20 টাকায় কিনতে পারি, কিন্তু এখন একটা কাঁঠাল 150 টাকায় বিক্রি হচ্ছে। এটা তো একটা জাতীয় অর্থনীতিতে এটা ভালো একটা ভালো ফলাফল আসতে পারে। আমার প্রথমেই আমি যখন এখানে চাকরিতে আসি, আজ থেকে 28 বছর আগে, তখন আমি দেখি যে এখানে একটা 12 মাসি কাঁঠাল গাছ, এটা তো পরিচর্যা নেওয়া দরকার। আমি তখন থেকেই চাষির সঙ্গে আলোচনা করি এবং তাকে সার, গাছের যেন চারার এবং ফল যেন বেশি হয় এবং ফলের সাইজ যেন বড় হয়, সেজন্য আমি সার প্রয়োগের বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ওনাকে আমি বলি। ঠাকুরগাঁও থেকে সাদ্দাম হোসেন, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. একটি সেতুর অভাবে বছরের পর বছর, যুগের পর যুগ দুটি উপজেলার সব বয়সী ও সব শ্রেণী পেশার মানুষ দৈনন্দিন দুর্ভোগ পোহাচ্ছেন। কখনো কখনো সেই ভোগান্তি প্রাণহানির পর্যায়ে পৌঁছে। সড়ক পথে খাগড়াছড়ির দিঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। তবে দিঘিনালা উপজেলার মেরুং বাজারের পাশে মাইনী নদীর উপর একটি সেতু নির্মিত হলে দূরত্ব অর্ধেক কমে যাবে। এতে দুই উপজেলার যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পাবে। এ কারণে এলাকার বাসিন্দাদের দাবি মাইনী নদীর উপর একটি সেতু। দিঘিনালার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকায় অবস্থান মাইনী নদীর পূর্ব পাড়ে। বাঘাইছড়ি উপজেলার কাছাকাছি হলেও এই এলাকায় মানুষজনকে নানা প্রয়োজনে দিঘিনালা সদর ও মেরুং বাজারে আসতে হয়। সেতুটি নির্মিত হলে হাজাছড়ার 12টি গ্রামের বাসিন্দারা আর্থিকভাবে লাভবান হবেন। মাইনী নদীর উপর সেতু না থাকায় বর্ষা মৌসুমে এই 12টি গ্রামের মানুষ একরকম বিচ্ছিন্ন জীবনযাপন করেন। নদী এটা মাইনী নদী, ওই 11 গ্রামের লোক আমার পার করতে হয়, ওইখান থেকে লোক আসা যাওয়া অনেক ক্ষতি হয়। আর আপনার নৌকা ডুবিয়া লোক কিছু পড়িয়া যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। তবে ব্রিজটা হইলে খুব ভালো হইব। এই মাইনী নদীটার পূর্ব পারে প্রায় 11টা গ্রাম আছে, যেখান থেকে বিশেষ করে স্কুলের ছেলেমেয়েরা প্রায় 4 শতাধিক স্কুলের ছাত্রছাত্রী আমাদের এই পারে আসতে হয়।
প্রতি বছরে আমাদের এলাকাটা বন্যায় প্লাবিত হয়। শুধুমাত্র একটি ব্রিজের কারণে, ব্রিজ না থাকার কারণে এখানে প্রতিবারই দুর্ঘটনা ঘটে। আমি দিঘিনালা ডিগ্রি কলেজে পড়ি, এদিক দিয়ে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী পার হয় এবং গত 1.5 মাস আগে আমার বাবা এই নদী দিয়ে পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে মারা যায়। যাতে আর কারো বাবা এই নদীতে পড়ে মারা না যায়, যাতে ব্রিজটা যদি করা হয় তাহলে অনেক সুযোগ সুবিধা হবে। এই জন্য আমি স্কুল কলেজের ছাত্রছাত্রীর পক্ষ থেকে, এলাকার মানুষের পক্ষ থেকে, এই এলাকার 11টি গ্রামের পক্ষ থেকে আমি বলতেছি যাতে এই ব্রিজটি আমাদেরকে। হাজারছড়া, ছোট হাজারছড়া 4 কিলোমিটার, সুরেশ কারবারি পাড়া, বীরবাহু হেডম্যান পাড়া, অঙ্গদা মাস্টার পাড়া, বাবুন্না কাবারি পাড়া, অনিন্দ কাবারি পাড়া, নেত্রজয় কারবারি পাড়া, ছকাবাছড়া, ধন্যামাছড়া, জয়ন্ত কাবারি পাড়া সহ 11টি গ্রামের মানুষের একমাত্র দুর্ভোগ যোগাযোগ ব্যবস্থা। নদীর উপর সেতু না থাকায় গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন হচ্ছে না। নদীতে বাঁশের তৈরি সাঁকো পাড়ি দিয়ে মানুষকে বাজারে আসতে হয়। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে মাইনী নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। স্থানীয় ইউপি সদস্য অমিয় চাকমা বলেন, 11টি গ্রামে কয়েক হাজার পরিবারের বসবাস। এখানে সরকারি বেসরকারি মিলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 5টি। 150 হেক্টরের মতো চাষাবাদের জমি রয়েছে। একটি সেতু না থাকায় 12টি গ্রাম অন্ধকারে ডুবে আছে। মেরুংবাজারের পাশে মাইনী নদীর উপর সেতুটি নির্মাণ করা হলে শুধু বাঘাইছড়ি উপজেলার সঙ্গে দিঘিনালার যোগাযোগ সহজ হবে। নদীটার নাম হচ্ছে মেরুং মাইনী নদী। আর এই নদীতে অনেক লোকজন চলাফেরা করে, এপার থেকে ওপার হয়। ওপারের লোকেরও এই নদী হলে সুবিধা, ব্রিজ হলে সুবিধা, আর এপারের লোকদেরকেও অনেক সুবিধা। যেহেতু এই এলাকার গ্রাম হলো 11টা গ্রাম, এই 11টা গ্রামে এই মেরুং বাজার যাইতে হয় এই নদী পারাপার হইয়া। আর এই পারাপার হইতে যায় এই এলাকায় অনেক লোক মারা গেছে। আমরা জানি এই কল্পবাবুর আমল থেকে শুরু করে মন্ত্রী ছিল উনি আইসেও এটা পরিদর্শন করে গেছে যে এখানে একটা ব্রিজ দেবে। সেই ব্রিজটাও হয় না এতদিন পর্যন্ত। তো যতীন্দ্রলাল ত্রিপুরা উনিও এমপি ছিল, সংসদের এমপি ছিল, উনিও আসছে এখানে এসে দেখে গেছে এবং সেও প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে এই ব্রিজটা হবে। মাইনী নদীতে সেতুর সমস্যা একটি জনগুরুত্বপূর্ণ সমস্যা। এটি নির্মিত হলে এলাকার জীবনমান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরে আসবে। এটা একটা জনগুরুত্বপূর্ণ সমস্যা। ওই মাইনী নদীর উপর যদি ব্রিজ হয় তাহলে ওই এলাকার অধিবাসীদের আর্থসামাজিক উন্নয়ন হবে, যোগাযোগের উন্নয়ন হবে এবং ওই এলাকার লোকজন উপকৃত হবে এবং ওই এলাকার লোকজন আর্থসামাজিকভাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। গত 18 বছর ধরে এই একটি সেতুর ভোগান্তিতে ভুগছেন দিঘিনালার মেরুং ও বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের 50,000-এর অধিক পাহাড়ি বাঙালি অধিবাসী। সরকার আসলেও কেউই রাখেনি প্রতিশ্রুতি। সেতুটি নির্মিত হবে শিগগিরই, এমন আশায় বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছে এলাকাবাসী। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদার, 71 নিউজ টিভি। দক্ষিণ কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের পাশে গড়ে উঠেছে প্রাচীনতম পাটার দোকান। এখানে ছোট বড় প্রায় 8 থেকে 10টি দোকান আছে। প্রতিটি দোকানে তৈরি করে শিলা পাথরের নকশা পাটা। আর পাটার তৈরির জন্য যে শিলা পাথরের প্রয়োজন হয় তা সম্পূর্ণটাই আসে ভারত থেকে। পাথরের কালার ও সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত 10 থেকে 24 ইঞ্চি পর্যন্ত পাটা তৈরির জন্য পাথর ক্রয় করা হয়। আর এসব পাটা নকশা করে বিক্রি করা হয় বিভিন্ন পাইকারি বাজারে। বিশেষ করে ইমামগঞ্জ পাইকারি বাজারে বিক্রি করা হয়। প্রতিটি পাটা বিক্রি করা হয় বিভিন্ন দামে। 10 ইঞ্চি পাটার মূল্য 150 টাকা থেকে শুরু করে 24 ইঞ্চি পর্যন্ত পাটার মূল্য 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। আগের তুলনায় পাটার ব্যবহার তেমন হয় না, যার কারণে এর চাহিদা খুবই নগণ্য। এর সূত্র ধরেই এই ঐতিহ্যবাহী পাটার দোকানগুলো বিলুপ্তির পথে। কেরানীগঞ্জ থেকে জাফর আহমেদ, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অজপাড়া গ্রামে মনমতপুর টিকিয়া পাড়ার মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী নুরুল ইসলাম নামে এক উদ্যোগী যুবক গড়ে তুলেছেন শিক্ষা উপকরণ তৈরির কারখানা। এই কারখানায় উৎপাদিত পণ্য বাজারের সেরা ও বিশ্বমানের। আর এই কারখানায় স্থাপন করার পর কর্মসংস্থান হয়েছে প্রায় 35 থেকে 40 জন মহিলা সহ কয়েকজন যুবকের। এখানে কর্মরত শ্রমিকরা সবাই দুস্থ ও গরিব পরিবারের।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মনমতপুর টিকিয়াপাড়ায় বেকার যুবক স্থাপন করেন শিক্ষা উপকরণ তৈরির কারখানা। এই কারখানায় উৎপাদন হয় ডাস্টার, স্কেল, সিলেট, ক্লিপ ফাইল, ড্রয়িং বোর্ড সহ নানা শিক্ষা উপকরণের 20 থেকে 25টি আইটেম। এখানকার শ্রমিকরা 90% দুস্থ পরিবারের মহিলা। তাদের নিপুণ হাতে গড়া পণ্যগুলির চাহিদাও রয়েছে দেশজুড়ে। উৎপাদিত পণ্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যায়। তারা কারখানায় শ্রম দিয়ে যে আয় করেন তা তাদের সংসারের সচ্ছলতা এনে দিয়েছে। তাদের সন্তানদের লেখাপড়া ও সংসারের চাহিদা মিটিয়েও তাদের কিছু টাকা জমা থাকে। আমার পায়ের সমস্যা, আমি অন্য কাজ করতে পারি না, এখানে আমি বসে বসে কাজ করি। টাকা পয়সা পাইলে আমার অনেক বাচ্চাগুলো পড়ালেখা করে যাইতেছি। আমার নাম মোসাম্মদ দেবী। আমার স্বামী মাঠে কাজ করে, মানুষের কাজ করি বেড়ায়। এই অভাব অভিযোগের কারণে আমরা এই সামনে কারখানা হয়ে সবাই মিলে কাজ করতেছি, বিধায় আমাদের অভাব অভিযোগটা এখন কিছুটা কম। অভাব অনটনের কারণে কারখানায় কাজ করতেছি। অভাব অনটনের কারণে বাবা লেখাপড়ার খরচ দিতে পারতো না। তার এই কারখানায় কাজ করে যা উপার্জন হয় তা থেকে লেখাপড়ার খরচ চালান এবং বেশি টাকাটা তার পিতাকে দিয়ে সংসারে সাহায্য করেন, এমনটি জানান কলেজ পড়ুয়া ছাত্র রফিকুল ইসলাম। বাংলাদেশ সরকার কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য নানা সুযোগ সুবিধা এবং আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন, কিন্তু সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা, প্রশিক্ষণ কিংবা কোনো আর্থিক সহায়তা পাননি এই কারখানার উদ্যোক্তা নুরুল ইসলাম। প্রধানমন্ত্রী ঘোষণা অনুসারে এই ধরনের ক্ষুদ্র শিল্পগুলোর প্রতি আগ্রহ আছে আমি জেনেছি এবং সরকার সহযোগিতাও করবে বলেছেন, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সহযোগিতা পাই নাই। তবে সরকারের সহযোগিতা পেলে এটা আরও প্রসারিত করতে পারবো বলে আমি আশা করি। সরকারি সাহায্য সহযোগিতা পেলে বৃদ্ধি করা সম্ভব হবে এখানকার উৎপাদিত পণ্য, আর কর্মসংস্থান হবে বেকার নারী সহ দুস্থ পরিবারের মানুষদের। উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে সরকার আয় করতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রা। এই স্বপ্ন নুরলে দেশের অনেক যুবক যুবতী কর্মসংস্থান ও দেশের স্বার্থে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এমন প্রত্যাশা নুরলের। দিনাজপুর থেকে সুবল রায়, 71 নিউজ টিভি।